গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের সূত্রগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো সেজন্য আমরা গত ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্রগুলো ছিল মূলত এন্ট্রপির পরিবর্তন এবং এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকেও আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আমাদের যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের মনে হয় যে এই চ্যাপ্টারের উপর আর দু একটা ক্লাস নিব, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। তো সেজন্য তোমরা তোমাদের যে পড়াশোনা আছে সেগুলো ভালোভাবে চালিয়ে যাবে। তো ঠিক আছে, আমরা আমাদের সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। এখানে শুরুতে যে সূত্রগুলো আমাদের লাগে, আমরা জানি যে এই অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা নাম, তাই না? তো আমাদের এই তাপগতিবিদ্যা নিয়ে দুইটা সূত্র রয়েছে, একটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর একটা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লাগে, আর সেটি হলো যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউর পরিবর্তে লেখা যায় পি ডিভি। এখানে ডিকিউ দ্বারা কি বোঝায়? গৃহীত তাপ বা বর্জিত। এটাকে গৃহীত তাপ না লিখে সরবরাহকৃত তাপ লিখলে আরও ভালো হয়। আমরা লিখি যে ডিকিউ ইকুয়াল টু সরবরাহকৃত তাপ, তাই না? ডিডব্লিউ ইকুয়াল টু কৃত কাজ। ডিইউ ইকুয়াল টু কী হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো এই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এই সূত্রটাকে অন্যভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় যে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এভাবেও লেখা যায়। আচ্ছা, দ্বিতীয় সূত্র হলো দক্ষতার সূত্র। দক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। আচ্ছা, এটিকে এভাবেও লেখা যায় 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কত? 100%। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে T2টাকে কি বলা হয়, T1টাকে কি বলা হয়, Q2টাকে কি বলা হয়, Q1কে কি বলা হয়? হ্যাঁ, আর এখানে এটা তো আমরা জানি, এটা কি কর্ম দক্ষতা। তাহলে এগুলো আমরা একটু লিখব যে এখানে T1 সমান সমান উৎসের তাপমাত্রা, T2 তাপগ্রাহকের তাপমাত্রা।
তারপরে আছে কি Q1 সমান সমান কি হবে, গৃহীত তাপ, Q2 সমান সমান বর্জিত তাপ, তাই না? আচ্ছা, বর্জিত তাপ। ইটা ইকুয়াল টু কী লেখা যায়, কর্ম দক্ষতা। তাহলে আমরা যে দুটি সূত্র লিখলাম দক্ষতার সূত্র, তার বাংলা কথাগুলো এরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে সূত্র আছে কার্নোট চক্রের ক্ষেত্রে, কার্নোট চক্রের ক্ষেত্রে কি লেখা যায়, কার্নোট চক্রের ক্ষেত্রে কি হতে পারে, Q1/T1 ইকুয়াল টু Q2/T2, Q1/T1 ইকুয়াল টু Q2/T2, এটি হতে পারে কার্নোট চক্রের ক্ষেত্রে। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আসি কৃত কাজ। কৃত কাজ DW ইকুয়াল টু কী লেখা যায়, PdV, বা এভাবে লেখা যায় Q1 মাইনাস Q2। এখানে পিটা কি, এখানে আমাদের পিটা কি, পি কী হবে, ডিভি কী হবে, আর Q1 Q2 আমরা জানি, তাই না? একটা হলো গৃহীত তাপ, এটা হলো গৃহীত তাপ, আর এটি কী হবে, বর্জিত তাপ। তাহলে আমাদের এই পিটা কী হবে আর ডিভিটা কী হবে, পি সমান সমান চাপ, ডিভি ইকুয়াল টু কি, আয়তনের পরিবর্তন, তাই না? ডিভি ইকুয়াল টু আয়তনের পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা জানলাম কৃত কাজের সূত্র জানলাম। DW ইকুয়াল টু কি, কৃত কাজ, DW সমান সমান কৃত কাজ। ওকে, এখন আয়তন, চাপ, আয়তন, তাপমাত্রা, তারপরে তোমার তাপমাত্রার সাথে চাপের যে সম্পর্ক, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কিছু সূত্র লিখব। এই সূত্রগুলো আমাদের কেমিস্ট্রিতেও থাকে। যেমন 1 নাম্বার, P1 V1 ইকুয়াল টু কি, P2 V2। এই সূত্রটি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়া। 2 নাম্বারটা কি লেখা যায়, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। আচ্ছা, 3 নাম্বারটা কি লেখা যায়, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। ঠিক আছে, এখানে যে 3টা সূত্র লিখলাম, এই সূত্রটি হলো চাপ এবং আয়তন, এবং এটি কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এটি হলো সমষ্ণ প্রক্রিয়া। এখানে যে দুইটা আছে, এই দুইটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে কোনটি সমষ্ণ প্রক্রিয়া, কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো সহজে যদি তোমাদের বোঝানোর কোনো উপায় থাকে, সেটি হলো কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অবশ্যই এখানে গামা থাকে, তাই না? এই গামাটি থাকবে। তো এখানে গামাটি কি, এই গামা দ্বারা আমরা কি বোঝাই, তাই না? গামা হলো, আমরা গামা ইকুয়াল টু কী লিখতে পারি, CP/CV, এর যে অনুপাত রয়েছে এটির মান হলো গামা। এই গামার মাধ্যমে আমরা কি জানতে পারি, আমরা এই গামার মাধ্যমে জানতে পারি যে গ্যাসটি এক পারমাণবিক হবে না দ্বিপারমাণবিক হবে না বহু পারমাণবিক হবে, অর্থাৎ গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে আমরা জানতে পারি। যেমন গামা ইকুয়াল টু যদি আমার 1.4 হয়, তার মানে অবশ্যই গ্যাসটি দ্বিপারমাণবিক। ঠিক আছে, এরকম গামার মানের মাধ্যমে আমরা জানতে পারবো। তো সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চেনার উপায় হলো, যদি গামা দেওয়া থাকে তাহলে অবশ্যই হবে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখানে আরও কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব। যেমন
এন্ট্রপির পরিবর্তন নিয়ে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? আজকে কিছু দক্ষতার সূত্র নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা কৃত কাজ, এটি খুবই গুরুত্বপূর্ণ। কৃত কাজের যে কিছু সূত্র আছে আরও একটু, W = NRT ln V2/V1, NRT ln V2/V1। এই কাজটি কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? এটি হলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। ঠিক আছে, এখানে আরটা কি? আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই না? এর মান কত? 8.31। আচ্ছা, তাহলে আমরা V1 V2 কি লিখতে পারি? V1 = আদি আয়তন, V1 = আদি আয়তন, V2 শেষ আয়তন বা চূড়ান্ত আয়তন, শেষ আয়তন। ঠিক আছে, তো এই হলো আমাদের সূত্র। আরও কিছু সূত্র আছে যে সূত্রগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার আগে আরও একটি সূত্র আমি তোমাদের দেখাবো, সেটি হলো T1 P1 1 - gamma/gamma = T2 P2 1 - gamma/gamma। অর্থাৎ তাপমাত্রা এবং চাপের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি সূত্র হলো এটি, তাই না? এই সূত্রগুলো আগে তোমরা মুখস্থ করো। মনে রাখবা যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যদি সূত্র মুখস্থ থাকে তাহলে তোমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করাটা খুব সহজ হয়ে যাবে, তাই না? যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটি সত্য। ঠিক আছে, আমরা সূত্রগুলো দেখালাম, এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। আমরা আমাদের আজকে 2-1টি গাণিতিক সমস্যার সমাধান করব যে সূত্রগুলো আমরা দেখিয়েছি এই সূত্রের মধ্য থেকে। শুরুতে একটি প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে, একটা দক্ষতা দেওয়া আছে, একটি তাপ ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে 80%। তারপরে কি? গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 127°C। উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা। তাহলে তোমাদের যদি মনে থাকে যে কোনটাকে কী দিয়ে প্রকাশ করা হয়, এটিকে কী দিয়ে প্রকাশ করা হয়? দক্ষতা ইটা, তাই না? তারপরে হচ্ছে গ্রাহকের তাপমাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়? T2। আর উৎসের তাপমাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়? T1। তার মানে আমার এই দুটো জিনিস দেওয়া আছে, T2 আর ইটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে T1। তাহলে কোন সূত্র করতে হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো অলরেডি, তাই না? আমাদের দক্ষতার যে সূত্র রয়েছে 1 - ইটা = 1 - T2/T1, এই সূত্রটি দিয়ে করতে হবে। তাহলে আমরা করি, আমাদের কি কি দেওয়া আছে সেটি আগে লিখে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ফার্স্টেই হলো কি দেওয়া আছে। তাহলে কি লিখব? এখানে দক্ষতা ইটা = কত? 80%। 80% মানে কত? 80/100, তার মানে কত হবে? 0.8। তারপরে হচ্ছে যে উৎসের তাপমাত্রা, না গ্রাহকের তাপমাত্রা, T2 = কত? 127°C। এটাকে যদি ক্যালভিন করি, এর সাথে কত? 273 যোগ করতে হবে। তাহলে কত হবে? 400 ক্যালভিন। মনে রাখবে যে সেলসিয়াসকে ক্যালভিন করতে হলে 273 যোগ করতে হয়। তাহলে কত হলো? 400 ক্যালভিন। আমাদের বের করতে হবে উৎসের তাপমাত্রা T1 = what? ঠিক আছে, তো আমরা জানি, আমরা যে সূত্রটি জানি সেটা আগে লিখব। যে আমরা জানি, কি জানি? ইটা = 1 - T2/T1। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যে আমরা সূত্রের ক্ষেত্রে যে 100% দিয়েছি,
এটি যখন ইটার মানটা বের করতে হবে তখন 100% হবে, আর যখন এটা দেওয়া থাকবে পার্সেন্টেজে দেওয়া থাকবে তখন আমাদের ইন্টু 100% দেওয়া লাগবে না। তার মানে আমার এখানে ইন্টু 100% হবে না। তো এখন মানগুলো বসিয়ে দিই। এখানে ইটার মান কত ছিল 0.8, আর T2/T1 আমার এখানে T2-র মান দেওয়া আছে, T1 বের করতে হবে। বা আমরা যদি মান বসাই 0.8 ইকুয়াল টু 1 মাইনাস T2 হচ্ছে কত 400 কেলভিন, আর T1 আমাদের বের করতে হবে, বা 400/T1 ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 0.2, বা 400/T1 ইকুয়াল টু কত হবে বিয়োগ করলে 0.8, 0.8 বিয়োগ করলে কত হয় 0.2। ঠিক আছে, এটা হয় 0.2। তাহলে আমরা যদি বের করি তাহলে কত হবে, বা T1 ইকুয়াল টু কত হবে, উপরে হবে 400, নিচে হবে কত 0.2। ঠিক আছে, উপরে 400 নিচে 0.2। এটিকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটি হলো উত্তর। এখানে T1 ইকুয়াল টু কত আসবে 2000 কেলভিন, অর্থাৎ উৎসের তাপমাত্রা 2000 কেলভিন। এটিকে সেলসিয়াস করলে আবার 273 বিয়োগ করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তো আমাদের এইভাবে আমাদের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলোর যদি প্রয়োগ আমরা করতে চাই, এইভাবে আমাদের এই সূত্রের মাধ্যমে আমরা অনেক ধরনের অঙ্ক করতে পারবো। তো যে অঙ্কটি আমি করলাম সেই অঙ্কটি আমার এখানে করে দেওয়া আছে। শুরুতে আমি লিখেছি যে দেওয়া আছে, তাই না, ইটার মান 80%, তারপরে গ্রাহকের তাপমাত্রা T2, যেটি আমি করলাম সেটি আবার স্লাইড আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমি বোর্ডে যেভাবে তোমাদেরকে করিয়ে দিই সেভাবে এখানে করলাম, আর এখানে স্লাইডও লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখন যে সূত্রটি আমাদের লিখতে হবে সেটি কি সূত্র আমরা জানি, এটা ইকুয়াল টু, এভাবে সূত্রটি লেখা যায় অথবা এভাবেও লেখা যায় যে 1 মাইনাস T2/T1, এভাবেও লেখা যায়। তো যেভাবে তুমি সূত্র তোমার জন্য সুবিধা হয় তুমি সেইভাবে লিখবে, মান বসিয়ে দিবে। হ্যাঁ, তারপরে এখানে আমরা মান বসানোর পরে এখানে কত আসছে 2000 কেলভিন, তার মানে 1727 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি 2000 থেকে বিয়োগ করি 273, তাহলে কত হবে 1727 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং উৎসের তাপমাত্রা 1727 ডিগ্রি সেলসিয়াস। তো এই হলো আমাদের অঙ্ক। আমরা এভাবে অনেকগুলো অঙ্ক তোমার করার চেষ্টা করব। তো আজকে তোমাদের আর কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব না, কারণ হলো তোমাদের যদি সূত্রগুলো ভালোভাবে মুখস্থ না থাকে, তাই না, তাহলে তোমরা অঙ্কগুলো পড়লেও বুঝতে পারবে না। তো সেই জন্যে তোমাদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, আর এই সূত্রগুলো জানা থাকলে অবশ্যই আমার ক্লাস ভালো লাগবে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সময়টাকে কাজে লাগাও, তাই না। মনে রাখবে যে সময়ের কাজ যদি সময়ে করতে না পারি তাহলে জীবনে কখনোই সফলতা আসবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।